নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে প্রথমে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল থেকে ওটা শেষে গিয়ে কোথায় মিট করলো এইটা খুব ছোট্ট করে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। যেটা আসামে ব্রহ্মপুত্র, সেই নদীটার আদি উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতে, অর্থাৎ চায়না অকুপাইড তিব্বতই বলবো। তো সেই তিব্বতে এই নদীটার নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। এই ইয়ারলুং সাংপো যখন চায়নার থেকে বা তিব্বত থেকে অরুণাচল দিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো, তখন এই নদীটার নাম হচ্ছে সিয়াং। সিয়াংও বলে ম্যাক্সিমাম লোক, কেউ কেউ দিহাংও বলে, লোকাল লোকেরা কেউ কেউ দিহাংও বলে। তো অর্থাৎ সিয়াং বা দিহাং। তারপরে অরুণাচল হয়ে যখন আসামে এই নদীটা ঢোকে, তখন এই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবার আসাম থেকে বয়ে গিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করে, তখন এটাকে যমুনা বলে ডাকা হয়। এই নদীটাই যমুনা হয়ে পরবর্তীকালে বাংলাদেশে পদ্মার সঙ্গে গিয়ে মিশে যায়। আরও ডাউনস্ট্রিমে গিয়ে এই পদ্মার যে সোকল্ড যে মেইন স্রোতটা যেটা, সেটা গিয়ে মেশে মেঘনার সঙ্গে, এবং মেঘনা এবার পুরো কমপ্লিট স্রোতটা যেটা, সেটা গিয়ে মিশে যায় বঙ্গোপসাগরে। এটা হচ্ছে সোকল্ড ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল থেকে এটা গিয়ে যেখানে গিয়ে মিশলো, সেইটা আমি খুব ছোট্ট পরিসরে বর্ণনা করার চেষ্টা করলাম। এবারে আজকের আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেখে নিয়েছি বা প্রচারে প্রচুর দেখি যে চায়না যে কোনো দিন চাইলে ব্রহ্মপুত্রকে নিজের মতন করে খেয়ে নিতে পারবে বা নিজের মতন করে কন্ট্রোল করে নিতে পারবে, এবং যে কোনো দিন চাইলে আর্ম টুইস্ট করতে পারবে। ব্রহ্মপুত্রের জল বেসিক্যালি চায়নাই কন্ট্রোল করছে, যার ফলে যে কোনো দিন ভারতের কপালে কিন্তু দুঃখ আছে। স্পেশালি আমাদের কিছু প্রতিবেশী আছে লুঙ্গি পরিহিত, তারা এটা বলে বেশি করে। আমি চারটে রিজন আপনাদের সামনে রাখবো, যে রিজন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে চায়না চাইলেও এটা হবে না, এবং চায়না যেহেতু কারোর ভালো চায় না, সেই জন্যই ওর নাম চায়না। তো যতই ও চায়না হোক, কিন্তু ভারতবর্ষ কিন্তু তার মতন করে এটাকে বুঝে নিয়ে চলছে। এবারে আমার কাছে নলেজ আছে, আমি শেয়ার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, যার ফলে আমি চেষ্টা করব যতটা ছোট পরিসরে কিন্তু ম্যাক্সিমাম নলেজ ওরিয়েন্টেড প্রেজেন্টেশন রাখার চেষ্টা করব, যার ফলে একটু ফাস্ট চলবো। যাই হোক, এবারে এই ব্রহ্মপুত্রটা যদি দেখি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ব্রহ্মপুত্র যাত্রা পথ হচ্ছে প্রায় ২৯০০ কিলোমিটার। এই ২৯০০ কিলোমিটারের মধ্যে ১৭০০ প্লাস, অর্থাৎ ১৭০০ কিলোমিটার হচ্ছে টিবেটের মধ্যে দিয়ে, ৯১৬ কিলোমিটার মতন হচ্ছে ভারতবর্ষের মধ্যে, আর ৩৭৫ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মধ্যে। এটা আমি নদী পথটাকে বর্ণনা করলাম। আর ব্রহ্মপুত্র এই যে বয়ে গেছে, আমি টোটালটাই ব্রহ্মপুত্র বলেই বলছি। এই ব্রহ্মপুত্র বয়ে যাওয়ার ফলে আমরা নদী অববাহিকা বলি। তো সেই ব্রহ্মপুত্র অববাহিকার এরিয়াটা হচ্ছে ৫,৮০,০০০ স্কোয়ার কিলোমিটার। এই ৫,৮০,০০০ স্কোয়ার কিলোমিটারের মধ্যে রাফলি ৫০ থেকে ৫১% পড়েছে হচ্ছে চায়নার ভাগ্যে বা চায়নার জমিতে। মানে এর যে উপকার বা নদী উপত্যকার যে অববাহিকার যে বেনিফিটগুলো আসে, সেই পার্টটা পেয়েছে হচ্ছে 50 to 51%, অর্থাৎ ৫০ থেকে ৫১% চায়নার জমিতে আছে। ৩৩ থেকে ৩৪% মতন আছে হচ্ছে ভারতীয় ভূভাগে। বাংলাদেশ আর ভুটানের প্রায় ৭ থেকে ৮%-এর মতন রয়েছে। বাংলাদেশে হয়তো ওই প্রায় 8.1% অ্যান্ড 7.8% হচ্ছে ভুটানে, অর্থাৎ ৭ থেকে ৮%। এই হচ্ছে ব্রহ্মপুত্র অববাহিকার যে ৫,৮০,০০০ স্কোয়ার কিলোমিটার। এটাকে যদি আমি ভাগ করি তাহলে এইভাবে আসে। এইবারে আমার সোজাসুজি প্রসঙ্গে আসি, যে চারটে রিজন যেটা বলেছিলাম, সেই চারটে রিজন কি এমন রিজন যার জন্য আমি বলতে পারি যে ব্রহ্মপুত্রের কন্ট্রোল চায়না চাইলেও কমপ্লিটলি নিতে পারবে না। প্রথম যে কারণটা যেটা, সেটা হচ্ছে এর রেশিও যেটা, সেটাকে আমি বলবো 30-70 রেশিও, অর্থাৎ ব্রহ্মপুত্রর জলের কম বেশি 30% চায়নার কন্ট্রোলে আছে, আর রেস্ট 70% হচ্ছে ইন্ডিয়ার কন্ট্রোলে। কেন কীরকম সেটা আমি বলে দিচ্ছি। এই যে ব্রহ্মপুত্র নদী, আমি আবারও বলছি ব্রহ্মপুত্র নদী বলেই বলছি, এখন আর ভাঙছি না ওই ইয়ারলুং সাংপো আর সিয়াং এসব ভাঙছি না। ব্রহ্মপুত্র নদীর এই যে টোটাল যে জলধারাটা যে বয়ে যায়, তার অ্যাপ্রক্সিমেটলি ৩০ থেকে ৩৫% চায়নার যে জলটা, অর্থাৎ বরফ গলা যে জলটা, টিবেট অঞ্চলের যে বরফ গলা জলটা, সেইটা যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে ৩০ থেকে ৩৫%। আর ৬৫ থেকে ৭০% হচ্ছে ইন্ডিয়াতে ঢোকার পর ওই জলের স্রোতে আরও জল অ্যাড হয়। সেটা কোত্থেকে হয়? এই যে বিভিন্ন ব্রহ্মপুত্রের যে উপনদী আছে, সেই উপনদীগুলো এতে অ্যাড হয়। ফলে সেই উপনদীর জল আর এই যে উপনদী ছাড়াও এই যে মনসুনের যে জল, অর্থাৎ বৃষ্টির যে জল, সেই জলটা অ্যাড হয়। এবার এই উপনদীর মধ্যে মেইনলি হচ্ছে তিস্তা, সুবানসিরি, দিবাং আর লোহিত, বা এরকম আরও অনেকগুলো উপনদী আছে। এবারে চায়না তিব্বত থেকে ব্রহ্মপুত্র যে জায়গাটা, একটা ডিপ বেন্ট আছে, একটা ইউটার্ন আছে, সেই ইউটার্ন দিয়ে ও ইন্ডিয়াতে ঢোকে। সেইখানে কিন্তু ওভারঅল ওর জলের স্রোত খুব কম,
কম বেশি ধরে নিন 2000 থেকে 3000 কিউসেকের মতন জলের ফোর্স থাকে। এইবার যখন ওটা অরুণাচল নয়, অরুণাচল ক্রস করে আসামে ঢোকে, আসামে এইসব উপনদীগুলোর আর বর্ষার জল যখন পায়, তখন মনসুন সিজনে অর্থাৎ সিজনে বা বর্ষাকালে এই জলটার স্রোতের পরিমাণটা অনেক বেড়ে যায়। সেটা গৌহাটি যখন এই ব্রহ্মপুত্র ক্রস করে তখন অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 30,000 কিউসেক জলের ধারা হিসেবে ও তখন বইতে থাকে। যার ফলে যদি দেখি তাহলে আক্ষরিক অর্থে 30 থেকে 35% মতন জলটা চায়না হয়ে আসে, তারপরে ভারতবর্ষে মনসুন মানে বর্ষার জল আর এই উপনদীগুলোর জল পায়, যার ফলে ব্রহ্মপুত্রের জলের প্রবাহটা অ্যাকচুয়াল ফুল ফ্লেজেড হয় বা সেই জলটা আক্ষরিক অর্থে মানে জনবসতি ভারতবর্ষের ক্ষেত্রে কাজে আসে। এবার ভারতবর্ষের পার্টের যে ব্রহ্মপুত্র সেই জলটা যেরকম ইউজও হয় আবার খানিকটা ইভাপোরেট করে যায়, বাংলাদেশে আবার যখন ঢোকে তখন বাংলাদেশের উপনদী আবার তাতে যোগ হয় এবং বাংলাদেশের বর্ষার যে জলটা পায় তাতেও আবারও খানিকটা কন্ট্রিবিউশন বাংলাদেশের থেকে পায়, বাট দ্যাট ইজ ভেরি নমিনাল। অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 8%-এর মতন বাংলাদেশ থেকে কন্ট্রিবিউশন পায় নদীটা মানে নদটা। এবার কি তার মানে বাংলাদেশের উপনদী আর বাংলাদেশের মরশুমে মানে বর্ষার মরশুমে যে জলটা পায়, তার মানে প্রথম কথা হচ্ছে চায়না চাইলেও এই জলটার পুরোটা কন্ট্রোল ওর কাছে নেই। ফলে তিব্বত থেকে যখন আসছে তখন জলের বিরাট কোনো ক্যাপাসিটি নেই বা জলস্রোত এরকম কিছু নয় যা ভারতবর্ষকে আক্ষরিক অর্থে ঢেলে উপকার দিচ্ছে। এটা আশা করি ক্লিয়ার করে দিয়েছি। এবারে এর মধ্যে কি হয়, যখন এই দুটো ভাগ আছে মানে নদীর ক্ষেত্রে আমি বলবো একটা হচ্ছে সিজন মানে মনসুন বা বর্ষাকাল, আর একটা হচ্ছে শুকনো মরশুমে অর্থাৎ ডিসেম্বর থেকে নিয়ে মার্চ পর্যন্ত যে সময়টা অর্থাৎ শুকনো মরশুম। এই যখন বর্ষাতে যেহেতু তিব্বত অঞ্চলে কি হয় ওর মানে বৃষ্টির জল ঠান্ডাটা বেড়ে যায়, আবার তখন তো অত গরম থাকে না, ফলে সেই সময় কিন্তু বরফটা কম গলে, যার ফলে সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষাতে আমাদের মানে ব্রহ্মপুত্রে যে জলটা ঢোকে সেই জলে তিব্বতের ভাগের যে জলটা সেইটার কন্ট্রিবিউশন হচ্ছে জাস্ট 7 থেকে 10%, অনলি 7 to 10%। ফলে বাদ বাকি 90% কিন্তু এই ভারতবর্ষের ক্লাইমেট এবং ভারতবর্ষের উপনদী ওতে জল সাপ্লাই করছে, অর্থাৎ ব্রহ্মপুত্র নদে জল সাপ্লাই করছে শুকনো মরশুমে। তার মানে আমার বর্ষাকাল নিয়ে কোনো অসুবিধাই নেই। এবারে শুকনো মরশুমে অর্থাৎ ডিসেম্বর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত তখন আমার কাছে জলের স্রোত কম হয়, কিন্তু সেই সময় দাঁড়িয়ে কিন্তু তিব্বতের ভাগে জলটা মানে বরফের জলটা পায়, সেই জলটার ভাগ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 40%। এবার চায়না যদি চায় তাহলে সেই 40%-এর জলটা আটকাতে পারে, অবশ্যই পারে, কিন্তু সেই জলটা আটকালেও সেটা কখনোই এরকম হবে না যেটা ভারতবর্ষে কোনো একটা খরা সৃষ্টি করবে। আর ভারতবর্ষকে নিত্য রোজ গালমন্দ দিয়ে যে সমস্ত প্রতিবেশী দেশ বেঁচে আছে, ভারতবর্ষ যদি না থাকে, অর্থাৎ কেন আমি সেটাও পরে বুঝিয়ে বলবো, ভারতবর্ষ কিভাবে তাদেরকেও বাঁচাচ্ছে সেটাও আমি পরে বুঝিয়ে বলবো, যদি না থাকে তাহলে তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। অর্থাৎ এর ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু বরঞ্চ আরও ডাউন স্ট্রিমে যে সমস্ত দেশগুলো আছে তাদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে। যাই হোক, আপাতত আমি পয়েন্ট নাম্বার 1 যেটা বললাম সেটা হচ্ছে 70 to 30%-এর রেশিও, অর্থাৎ এই যে ব্রহ্মপুত্র নদের জলে অনলি 35%-এর মতন কন্ট্রিবিউশন হচ্ছে চায়নার, আর 65 to 70% হচ্ছে ভারতের নিজস্ব জল। এই জলটা আবারও বলছি উপনদী এবং মনসুন অর্থাৎ বর্ষাকালের জল, যেটা ভারতবর্ষের চাষবাস বা অববাহিকা অঞ্চলের কোনো বেনিফিশিয়াল কাজের জন্য বা প্রপার ইউটিলাইজেশনের জন্য কাজে লাগে। এইটা হলো ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে একটা প্রকৃতির হেল্প বলবো, 2000 মিটারের একটা খাড়া গিরিখাত আর একটা ওই গিরিখাতের ফলে তৈরি হওয়া একটা ঢাল, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। কি সেটা আমি বুঝিয়ে বলছি। ঠিক মানে ইয়ারলুং সাংপো যেখান থেকে ভারতবর্ষে ঢুকছে ওখানে একটা শার্প ইউটার্ন নিয়েও ঢুকছে, কিন্তু ঠিক ওই ভারতবর্ষে ঢোকার 50 কিলোমিটার আগে থেকে নদীটা খুব স্টিপ ওয়েতে নিচে আসে, অর্থাৎ খাড়াই ওয়েতে নিচে আসে। এই খাড়াই ওয়েটা কীরকম, যে ঠিক ভারতবর্ষে ঢোকার 50 কিলোমিটার আগে থেকে ও একটা 2000 মিটার মতন ডাউনফল হয়, একদম ডাইরেক্ট ডাউনফল হয়। এবার 2000 মিটার ডাউনফল মানে এটা প্রায় 5650 ফিট মতন, মানে অর্থাৎ 6560 আবারও বলছি 2000 মিটার বা 6560 ফিটের একটা ডাউনফল হয়। অর্থাৎ এই যে নদীটা নামছে এইটা ডাইরেক্ট 50 কিলোমিটারের মধ্যে ডাইরেক্ট 6560 ফিট নিচে নেমে আসছে, এবং এটা অল অফ এ সাডেন নামছে, এরকম নয় যে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে আস্তে আস্তে নেমেছে। যার ফলে ওইখানে একটা খাড়া গিরিখাত আছে ওই অঞ্চলটা যেখানটা ইউটার্ন নিয়েও ভারতবর্ষে ঢুকছে, এবং এই গিরিখাতটা থাকার ফলে, এবং এটা খুব গভীর গিরিখাত এবং এখানে একটা শার্প ইউটার্ন নেওয়া আছে, যার ফলে এবং
ওইখানে কিন্তু চাইলেও কেউ কিছু করতে পারবে না বা পারা উচিত না। বাট যেহেতু দেশটার নাম চায়না এবং যেহেতু সে কারোর ভালো চায় না, ফলে সে ঠিক ওই বেল্টটার উপরে অর্থাৎ ওই যে ইউটার্নটা ওইখানে একটা নতুন হাইডেল পাওয়ার প্রজেক্ট তৈরি করছে। এটা বিপদে ফেলার জন্যই পরিষ্কার, আগামী দিনের কোনো একটা আর্ম টুইস্টিং বা ব্ল্যাকমেল করার জন্য এটা পরিষ্কার। কিন্তু এইটাও আমি বর্ণনা করে দিচ্ছি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে ওইখানে দাঁড়িয়ে যে একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট তৈরি করছে যেটাকে বলা হচ্ছে মেডোগ ড্যাম, এবং এটা একটা মেডোগ ড্যাম, এটা একটা মেগা প্রজেক্ট। কিরম মেগা প্রজেক্ট? এটা একটা বিশ্বের বৃহত্তম বাঁধ হতে যাচ্ছে, মানে বাঁধ বলতে হাইডেল পাওয়ার প্রজেক্ট হতে যাচ্ছে। অলরেডি মানে হাইডেল পাওয়ার প্রজেক্টের মধ্যে সব থেকে বড় এই ধরনের প্রজেক্ট কিন্তু চায়নার কাছে আছে, যেটা হচ্ছে থ্রি গর্জেস ড্যাম। এই থ্রি গর্জেস ড্যামের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যাপাসিটি হচ্ছে 22,500 মেগাওয়াট। 22,500 মেগাওয়াট। এই যে নতুন মেডোক ড্যামটা যেটা তৈরি করছে তার ক্যাপাসিটি হচ্ছে 60,000 মেগাওয়াট, অর্থাৎ 60 গিগাওয়াট। বিশাল একটা পাওয়ার। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে চায়নার এবং সারা বিশ্বের সব থেকে বৃহৎ যে হাইডেল পাওয়ার প্রজেক্ট যেটা অর্থাৎ থ্রি গর্জেস ড্যাম যেটা, তার থেকে 3 গুণ প্রায় বড় এটা তৈরি হচ্ছে, এবং এটা সরতে সময় লাগবে, বাট এটা তৈরি হচ্ছে, অলরেডি আন্ডার কনস্ট্রাকশন। ফলে এইটা যখনই তৈরি হবে তখন কিন্তু একটা চ্যালেঞ্জ আসবে, ভারতবর্ষের কাছে আসবে। এবারে চায়না ওখানে কি করছে, ওখানে একটা 5 ক্যাসকেড ড্যাম তৈরি করছে। অর্থাৎ এইটা যেহেতু গিরিখাত এবং খুব স্টিপ গিরিখাত, এটা ভালো করে বুঝবেন, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। এবং যেহেতু এটা খুব একটা স্টিপ গিরিখাত, যার ফলে চায়না কিন্তু চাইলেও এখানে বেশি দিন বা বেশিক্ষণের জন্য জলটাকে ধরে রাখতে পারবে না, যার ফলে ওই জলটাকে ওকে ছেড়ে দিতে হবে। ছাড়লেই ওটার নিচের ডাউনস্ট্রিমে আর একটা ড্যাম তৈরি করছে, যেখানে আবার পাওয়ার ঘুরিয়ে আরেকটা ও হাইডেল পাওয়ার তৈরি করবে। এটাকে বলা হয় রান অফ দ্য রিভার। এই পুরো প্রসেসটাকে বলা হয় রান অফ দ্য রিভার। যার ফলে এইরকম ও টোটাল 5টা রিভার প্রজেক্ট তৈরি করছে, যেখানে প্রথম ধাপ থেকে নেমে পরের ধাপ, সেখান থেকে নেমে তার থার্ড ধাপ, এইভাবে 5টা ধাপে নামবে। ফলে ওখানে 5খানা হাইডেল পাওয়ার প্রজেক্ট তৈরি করছে। এবারে এই যে হাইডেল পাওয়ার প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে জাংমু। এই জাংমুর ক্যাপাসিটি হচ্ছে 510 মেগাওয়াট। এছাড়া জিয়াসা বা জিয়াছা, যেরকমভাবে বলি না কেন, সেই জাংমু বা জিয়াছা বলে আর একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট তৈরি করছে, যার ফলে এখানে একটা 5টা বাঁধের একটা ক্যাসকেড তৈরি করছে, লেয়ার বাই লেয়ার। যেহেতু গিরিখাত, যার ফলে জলটাকে বেশিক্ষণের জন্য বা বেশি দিনের জন্য, বেশি টাইমের জন্য হোল্ড করতে পারবে না, ফলে ওই জলটাকে ওকে ছাড়তেই হবে। এবারে যেই ছাড়বে, নিচের হাইডেল পাওয়ার প্রজেক্ট ওখান থেকে আবার বিদ্যুৎ তৈরি করবে, দিয়ে জলটাকে আটকাবে না, জলটাকে ছেড়ে দেবে। যেই জলটা আরো ডাউন স্ট্রিমে নামবে, ওখানে থার্ড হাইডেল পাওয়ার প্রজেক্টটা থাকবে, যেটা তৃতীয়বার তৈরি করবে। এইভাবে 5খানা হাইডেল পাওয়ার প্রজেক্ট স্টেপ বাই স্টেপ, যেরকম চা বাগানের হয় আপার স্টেপ, তারপরে লোয়ার স্টেপ, তারপরে লোয়ার স্টেপ, ঠিক ওই রকমভাবে 5খানা ক্যাসকেড ড্যাম ওখানে তৈরি করছে। এবারে এইটা গেল সেকেন্ড পয়েন্ট, যে কোনটা, এই যে চরম গিরিখাত তৈরি হচ্ছে, যার ফলে অল অফ এ সাডেন এই যে 6560 ফিট নিচে নেমে আসছে, যার ফলে চায়না চাইলেও এই জলটার উপর পুরো কন্ট্রোল করতে পারবে না। তার কারণ হচ্ছে লং টার্মের জন্য চায়না এই জলটাকে ধরে রাখতে পারবে না, ওকে ছাড়তেই হবে, তা নাহলে ও গিরিখাত আছে ওখানে। এবারে এটা গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট আসছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ইউটার্নে যে জায়গাটায় এই মেডোক ড্যামটা চায়না তৈরি করছে, সেটা একটা ওয়ার্ল্ডের অন্যতম হাই রিস্ক সিসমিক জোন, এবং এই সিসমিক জোনটাকে আসে হচ্ছে সিসমিক জোন 5-এর আন্ডারে। এইখানে হচ্ছে ইন্ডিয়ান টেকটনিক প্লেট আর একটা হচ্ছে ইউরোশিয়ান টেকটনিক প্লেট। এই দুটো টেকটনিক প্লেটের এই জায়গাটা হচ্ছে সঙ্গমস্থল। ফলে মানে ইন্ডিয়ান টেকটনিক প্লেট আর একটা হচ্ছে ইউরোশিয়ান টেকটনিক প্লেটের একদম এটা হচ্ছে সঙ্গমস্থল, যার ফলে এটা কিন্তু খুব একটা ভাইব্রেশন প্রোন এরিয়া, যেখানে ফ্রিকোয়েন্টলি আর্থকোয়েক হয় বা হওয়ার চান্স আছে। ফলে যদিও চায়না সেইভাবে সেটাকে মাথায় রেখে ওরা ড্যামটা সেইভাবেই তৈরি করছে, যাতে ইভন 8.7 যতদূর আমি মনে করতে পারছি, মানে বিয়ন্ড 8 ক্যাপাসিটির কি বলে আর্থকোয়েক হলেও ও ধরে রাখতে পারবে। বাট ন্যাচারাল ক্যালামিটিসের ব্যাপার তো, এবং এইখানে একটা ভয় যেটা আছে, সেটা ইন্ডিয়ারও ভয় আছে, সারা ওয়ার্ল্ডের জন্য লোকে কিন্তু অলরেডি চায়নাকে অ্যালার্ট করছে। সেটা হচ্ছে এই যে হাইডেল পাওয়ার প্রজেক্টগুলো তৈরি হচ্ছে, এক একটা বিরাট, এই যে মেডোকের 60,000 মেগাওয়াটের অর্থাৎ 60 গিগাহার্টের, তো এর তো একটা জলের ধরে রাখার ক্যাপাসিটি আছে, সেটাও তো অনেক গভীর। ফলে ওই যে প্রচণ্ড জলের চাপ তৈরি হবে, ওটা ওই সিসমিক বেল্টের উপর কি ইম্প্যাক্ট দেবে, বা তার কারণেই অতখানি জলের ফোর্সের কারণে কোনো ভাইব্রেশন তৈরি হবে কিনা, বা সামান্য কোনো ন্যাচারাল ক্যালামিটিতে ওই ভাইব্রেশনটা কিভাবে হিট করবে, সেটা আমরা কেউ জানি না। ফলে আগামী দিনে এইখান থেকে একটা চ্যালেঞ্জ আসতেই পারে। যদিও এই কারণের জন্য চায়না চাইলেও যে সবসময় যে প্রচুর জল ধরে রাখতে পারবে বা জল ধরবে, তা কিন্তু পারবে না। তার কারণে জলের ফোর্স একটা থাকবে, সেই ফোর্সটা চায়নাকেও ভয় খাওয়াবে।
এবং এটা মাথায় রাখবেন যে আগামী দিনে ধরুন আমি যদি এক্সট্রিম নেগেটিভ ধরি এবং হাইপোথেটিক্যালি ধরলাম যে কিছু একটা ন্যাচারাল ক্যালামিটি হলো বা কোনো কারণের জন্য বাঁধটা ভেঙে গেল, যার ফলে এই জলটা এবার নিচের দিকে আসছে, অর্থাৎ ডাউনস্ট্রিমে আসছে। ভারতবর্ষ কি করছে সেটা আমি পরে আসছি। তাহলে মাথায় রাখবেন আমি আপনি বা আমরা ভারতীয়রা ইম্প্যাক্টেড হওয়ার আগে চায়নার একটা বড় পার্ট ইনক্লুডিং টিবেট, আবার বলছি ইনক্লুডিং টিবেট, ভেসে যাবে। ফলে চায়না এই রিস্কটা নেওয়ার চায়নার জন্য অত সোজা নয়, যার ফলে এই যে সিসমিক বেল্টের জোন এটা কিন্তু চায়নাকেও ভয় রেখেছে। যদিও ওই যে বললাম কারোর ভালো চায়না, সেই জন্যই ও দেশটার নাম চায়না। তো যার ফলে এইটা কিন্তু সত্যি একটা কনসার্ন, কিন্তু যদিও এই কনসার্নটা হওয়ার ফলে ও কিন্তু চাইলেও ব্রহ্মপুত্র জলের পুরো কন্ট্রোলও পাবে না, ফলে ও জলটাকে ধরে রাখতে পারবে না লঙ্গার ডিউরেশনের জন্য। এইটা আপনাকে বললাম, মানে আপনাদের সবার কাছে বললাম 3 নম্বর পয়েন্ট, যার ফলে এই সিসমিক বেল্ট কোনো কিছু এদিক ওদিক হলে, টেকটনিক প্লেট যদি হয়, তাহলে কিন্তু চায়না সবচেয়ে আগে ইম্প্যাক্টেড হবে, অর্থাৎ চায়নার নিজের পার্ট ইনক্লুডিং টিবেট। এটা আমি আপনাদেরকে বললাম হচ্ছে থার্ড পয়েন্ট। এবারে একটা ফোর্থ পয়েন্ট বলি, সেটা একটা মাঝখানে একটা মানে হাউয়া উঠেছিল, বেসিক্যালি একটা রিউমার ছিল, সেটা হচ্ছে একটা 1000 কিলোমিটার টানেলের মিথ। অর্থাৎ চায়না নাকি একটা 1000 কিলোমিটার একটা টানেল তৈরি করছে, যে টানেল দিয়ে ও এই ইয়ারলুং সাংপোর জলটাকে ও ওর পশ্চিম দিকে জিনজিয়াং প্রদেশ, সেই জিনজিয়াং প্রদেশ আর তাকলামাকান বলে একটা মরুভূমি আছে, এই দুটো জায়গায় ওকে নিয়ে যাচ্ছে। আমি জাস্ট ভার্বালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা, ইয়ারলুং সাংপো নদীটা উৎপত্তিস্থল হচ্ছে দক্ষিণে, অর্থাৎ দক্ষিণে তিব্বতের দিকে হয়ে ও কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে বইছে, অর্থাৎ ভারতবর্ষ হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে। তার মানে প্রথম কথা হচ্ছে দক্ষিণে উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে ও ক্রমশ পূর্বের দিকে বা দক্ষিণ পূর্বের দিকে বয়ে যাচ্ছে, নিচের দিকে ও ডাউনস্ট্রিম। এবারে ও জিনজিয়াং প্রদেশ বা ও টাকলামাকান হচ্ছে নর্থ এবং নর্থ ওয়েস্টে, অর্থাৎ নর্থ এবং নর্থ ওয়েস্টের দিকে ও যাবে জলটাকে নিয়ে। সেইখানে যে ওদের যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে ওই যেখান থেকে ও নদীটাকে ঘোরাবে বলে লোকজন ধারণা করছে, সেইখান থেকে ওর জিনজিয়াং বা তাকলামাকান অন্তত 1000 কিলোমিটার বা বিয়ন্ড 1000 কিলোমিটার রেঞ্জ। এবারে ম্যানমেড সব থেকে বড় ক্যানালের ডিস্টেন্স হচ্ছে এখন পর্যন্ত 137 কিলোমিটার। এবার একটা ম্যানমেড 1000 কিলোমিটারের বেশি দূরে যেতে হবে, তার মানে ওকে পাহাড় এবং পাহাড়ের দেওয়াল ফাটিয়ে ভিতর দিয়ে টানেল করে যেতে হবে। এইখানে কি রয়েছে, এইখানে কুনলুন মাউন্টেন, এই অঞ্চলটাতে অর্থাৎ উত্তর পশ্চিম দিকেও যত এগিয়ে যাবে, পশ্চিম উত্তর পশ্চিম এবং উত্তরের দিকে যত এগিয়ে যেতে থাকবে, এইখানে কুনলুন মাউন্টেন আছে আর কারাকোরাম রেঞ্জ আছে। ফলে ওকে পাহাড় ফাটিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে ওকে এই টানেল বার করে নিয়ে যেতে হবে, যেটা ইম্পসিবল, প্র্যাকটিক্যালি নয়, ইট ইজ অ্যাকচুয়ালি ইম্পসিবল। আর সব থেকে বড় জিনিস সেটা আমি শেয়ার করিনি, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণের জন্য বা গ্র্যাভিটেশনের রিজনের কারণে যে কোনো জিনিস নিচের দিকে বয়, তার মানে জলটাও নিচের দিকে ওই কারণের জন্য যাচ্ছে। এইবার ওকে যদি ওই উত্তর বা উত্তর পশ্চিমে ওই জলটাকে ঘুরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেটা এগেইনস্ট অফ গ্র্যাভিটি, অর্থাৎ জলটাকে এগেইনস্ট অফ গ্র্যাভিটিতে ওকে নিয়ে যেতে হবে, উইচ ইজ অ্যাকচুয়ালি ইম্পসিবল, কোনোভাবে সম্ভব নয়। এবং ফলে এইটা হলো ফোর্থ রিজন, যে কারণের জন্য চাইলেও ব্রহ্মপুত্রের জলকে কিছু কম করতে পারবে না। তাও আমি বলছি ও ক্ষতি করতে পারবে। সেই ক্ষতিটা কিভাবে, এবারে আসি এই 4টে পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিলাম। এবারে চায়না যেহেতু, কাজে ওকে ট্রাস্ট করা যায় না, ফলে ও কি ক্ষতি করতে পারে। প্রথম কথা হচ্ছে যেই ওই ড্যামটা শুরু হয়ে যাবে এবং ড্যামেও জল জমাতে শুরু করবে, ফলে এই পলিটা এসে ওখানে আটকে যাবে। এবারে সূক্ষ্মভাবে ভেবে দেখবেন, পলি মানে শুধু পলি নয়, পলির সঙ্গে মিনারেলস আসে এবং এই পলিটা কিন্তু উর্বর পলি হয়, যেটা চাষাবাদের কাজে লাগে। ফলে এই পলিটা আটকে যাবে, শুধুমাত্র জলটা আসবে। যখনই জলটা আসবে সেই জলের স্রোতটা বেড়ে যাবে, শুধুমাত্র জল, কারণ পলি কিন্তু জলের স্রোতকে অনেকটা কন্ট্রোল করে। ফলে শুধু পলি বা পাথর ছাড়া যখন শুধু জলটাকে ডাউনস্ট্রিমে পাঠাবেও, তখন সেই জলের ফোর্স বেড়ে যাবে। যেই জলের ফোর্স বাড়বে, তখন ওই নদীটা যে অঞ্চল দিয়ে যাবে, ওর যে নদীর ধারের যে খাত, নদী খাত যেগুলো, সেইগুলোতে ভূমিক্ষয় হবে বেশি, এইটা একটা হবে। আর ওই পলি বা মিনারেলস যুক্ত যে পলি, সেইটা পাবো না, যার ফলে সেটা কিন্তু চাষাবাদে ক্ষতি হবে, সেটা ভারতবর্ষেরও হবে, বাংলাদেশেরও হবে। এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট কি, চায়না ওই অঞ্চলটাতে, তিব্বতের ওই অঞ্চলটাতে প্রচুর খনিজ আকরিকের উত্তোলন করছে, ফলে সেইখানে ফ্যাক্টরি বসাচ্ছে, যার ফলে ওই যে কন্টামিনেটেড ওয়াটার, আর ওখানে বসতি অঞ্চলও তৈরি করছে, যার ফলে ওই যে কন্টামিনেটেড ওয়াটারটা এরপর এই জলটাতে বসতে শুরু করবে বা এই জলের মধ্যে আসবে। অর্থাৎ এক তো মিনারেল সমেত যে পলি যেটা পেতাম সেটাও পাবো না, প্লাস ওই কেমিক্যালস বা ওই যে কন্টামিনেটেড যে ওয়াটারটা, সেই কন্টামিনেটেড ওয়াটারটা জলে ঢুকবে, সেই জলটা ডাউনস্ট্রিমে আসবে। অবশ্যই এটা একটা ক্ষতি। আর একটা জিনিস বলে রাখি, সেটা যে ডোকলামের পর থেকে চায়না এই ইয়ারলুং সাংপোর যে মানে জলের যে সমস্ত তথ্য থাকে, যেটা
সেই তথ্য কিছু ভারতবর্ষের সঙ্গে শেয়ার করছিল না। তারপরে আবার যখন একটু বেটার রিলেশনশিপ হলো 2018 থেকে শেয়ার করতে শুরু করলো, কিন্তু 2018 থেকেও শেয়ার করার পরে 22-23 পর্যন্ত শেয়ার করলে, বা 2023-এ যতদূর মনে পড়ছে বোধহয় মে মাস বা মার্চ মাস পর্যন্ত ভারতবর্ষের সঙ্গে এই চুক্তিটা ছিল। ফলে এই যে হাইড্রোলজিক্যাল ডাটা, অর্থাৎ জলের স্রোত, কখন কি জলটা ছাড়ছে, কখন আটকাচ্ছে, এই হাইড্রোলজিক্যাল ডেটাটা 2023-এর পর থেকে আজ এই 15ই আগস্ট 2026 পর্যন্ত আজ পর্যন্ত শেয়ার করেনি। আগামী দিনেও যদি শেয়ার না করে তাহলেও কিছু বলার নেই, কারণ কোনো এগ্রিমেন্ট নেই। যার ফলে এই হাইড্রোলজিক্যাল ডেটাটা শেয়ার না করলে যখন খুশি তখনও যদি জল ছাড়ে, সেটা ভারতবর্ষের জন্য বা নিচে বাংলাদেশের জন্য অসুবিধাজনক। এইটা হলো ক্ষতি কি কি হতে পারে, এটা আমি খুব অল্প পরিসরে বললাম। এইবারে আমি বিশদে না গিয়ে জাস্ট তিনটে ভারতবর্ষ কি কি করছে সেটা আমি আপনাদের কাছে জানাচ্ছি। ভারতবর্ষ ঠিক চায়নার মতন ভারতবর্ষ তিনটে লেয়ার বানাচ্ছে, অর্থাৎ তিনটে ক্যাসকেডিংয়ে ভারতবর্ষ তিনটে ড্যাম তৈরি করছে। এর মধ্যে প্রথম ড্যামটা যেটা, সেটা হচ্ছে আপার সিয়াং মাল্টি প্রজেক্ট একটা। এটা হচ্ছে আপার সিয়াং বহুমুখী প্রজেক্ট, যেখান থেকে হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি হবে। এটাতে 11,000 মেগাওয়াটের বিদ্যুৎ তৈরি হবে। এটা এখনো তৈরি হয়নি, বাট এটা আন্ডার প্ল্যানিং, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এটা যে কোনো সময় এটার কনস্ট্রাকশন চালু হয়ে যাবে। ফলে এটার মোটামুটি সমস্ত কিছু হয়ে রয়েছে। এইবারে আপনাদেরকে একটা জিনিস বলে রাখছি, এটা যখনই ভারতবর্ষ শুরু করবে তখনই দেখবেন এই ডিপ স্টেট চলে আসবে, চায়না চলে আসবে, ইউএসও চলে আসবে, পয়সা করেই খাওয়াবে, ওই এফসিআর এর গল্প আসবে দিয়ে। এইখানে দেখবেন আমাদেরই ভারতবর্ষের থেকে বেশ কিছু বিরোধী দল, বিরোধী লিডার আসবে, এসে কোনো না কোনো বাহানা দিয়ে বসে যাবে। কিন্তু যদিও লাভ হবে না, কিন্তু এখানে একটা আপার সিয়াং একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট হচ্ছে। এটা একটা বিরাট বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট। এইখানে কি করছে এটা জেনে রাখুন, এটা আপনাদের নিজেদের ভালো লাগবে, ভারতবাসী হিসেবে ভালো লাগবে। এইখানে একটা বিরাট গভীর একটা ওয়াটার রিজার্ভার ভারতবর্ষ করছে। এটা কতটা গভীর সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই ওয়াটার রিজার্ভারে 9 বিলিয়ন কিউবিক মিটার জল ধরা থাকবে। 9 বিলিয়ন, মিলিয়ন ফিলিয়ন নয়, 9 বিলিয়ন কিউবিক মিটার। মানে কলকাতার এই যে সল্টলেকের যে সল্টলেক স্টেডিয়াম আছে, যারা যারা গেছেন আইডিয়া করেছেন, এই সল্টলেক স্টেডিয়ামের ভূমি থেকে নিয়ে একদম ছাদ পর্যন্ত যদি আমরা জল ভরি, তার মানে যতটা জল আসে প্রায় 2.5 মিলিয়ন কিউবিক মিটার মতন জল আসে, অর্থাৎ 25 লক্ষ মতন মেট্রিক টন মতন, মেট্রিক কিউবিক মিটার মতন জল আসে। তো যার ফলে এই সল্টলেক স্টেডিয়ামের জমি থেকে নিয়ে ওর ছাদ পর্যন্ত যদি জল ধরে রাখি, সেই জলটা যতটা হয় ওরকম 3600টা, আবারও বলছি 3600, অর্থাৎ 3600টা সল্টলেক স্টেডিয়ামে যতটা জল ধরে ততটা জল, বা আরো ভালো করে যদি বলি বা বোঝাই, 3,60,000, 3.60 মিলিয়ন, ঠিক আছে, 3.60 মিলিয়ন, তার মানে হলো গিয়ে 36 লক্ষ, সরি আমি 3,60,000 বলেছিলাম, দ্যাট ইজ নট কারেক্ট, 36 লক্ষ, 3.60 মিলিয়ন, অর্থাৎ 36 লক্ষ অলিম্পিক সাইজের, 36 লক্ষ অলিম্পিক সাইজের যে সুইমিং পুল হয় তাতে যা জল ধরে সেই পরিমাণ জল, 9 বিলিয়ন কিউবিক মিটার জল, অর্থাৎ 3,600 সল্টলেক স্টেডিয়ামে যেরকম জল ধরবে সেরকম, বা 3.6 মিলিয়ন, অর্থাৎ 36 লক্ষ অলিম্পিক সাইজের সুইমিং পুলের স্টেডিয়ামে যতটা জল ধরে অতটা জল ধরে যাবে। এটা একটা বিরাট জল। ফলে চায়না যদি বদমাইশি করে জল ছাড়েও বা, তাহলে ভারতবর্ষের প্রথম অ্যাবজর্পশন হবে ওইখানটায়, ওই আপার ড্যামে। সেইখানের পর নিচে আরও দুটো ড্যাম তৈরি করেছে। একটার নাম হচ্ছে লোয়ার সুবানসিরি, যেখানে 2000 মেগাওয়াটের হাইড্রো পাওয়ার প্রজেক্ট অলরেডি রান অবস্থাতে চলছে। আর একটা হচ্ছে 2880 মেগাওয়াটের একটা দিবাং, এটাও একটা মেগা প্রজেক্ট। তো এই দুটো মেগা প্রজেক্ট ব্যাক টু ব্যাক ডাউন স্ট্রিমে করা আছে অলরেডি। এটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এটা অলরেডি রানিং কন্ডিশনে রয়েছে, এটার বাকি ফিনিশিং বাকি আছে। ফলে এই তিনটে ক্যাসকেডিং অলরেডি, অর্থাৎ তিনটে লেয়ার অলরেডি করে রেখেছে। ফলে ওই উপর থেকে যদি জল ছাড়েও বা, সেই জলটা আটকে যাবে। যদিও আমি বলছি যে আপার সিয়াংটা এখনো তৈরি হয়নি, বাট হয়ে যাবে, খুব সহজেই তাড়াতাড়ি করবে। এটার অলরেডি বাজেট পত্রে দেওয়া রয়েছে। ফলে এইটা হচ্ছে ইন্ডিয়া করেছে। আর এছাড়া কি করেছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে কম বেশি 25টা, বিভিন্ন ছোট বড় মিলিয়ে 25টা ড্যাম তৈরি করছে, মানে কিছু হয়ে গেছে, কিছু ঘটছে। ফলে এই 25টা ছোট বড় বাঁধের ক্যাসকেড নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। অর্থাৎ চায়না থেকে যদি জলটা ছাড়েও বা, তাহলে লেয়ার বাই লেয়ার আটকাতে আসবে। ফলে ইন্ডিয়া ওটাকে পুরোটাই অ্যাবজর্ব করে নেওয়ার ক্ষমতা রাখছে। এছাড়া আরও অনেক কিছু তৈরি হচ্ছে, আমি তার ভিতরে গেলাম না, তাহলে আননেসেসারি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যার ফলে ভারতবর্ষ অলরেডি 3টে ক্যাসকেডিং করে দিয়েছে, একটা অলরেডি তৈরি হচ্ছে, বাকি দুটো হয়ে গেছে। আর অরুণাচলের মধ্যে 25টা টোটাল ছোট বড় নেটওয়ার্কিং এই বাঁধের বিভিন্ন ছোট বড় মাঝারি বিভিন্ন
ক্যাসকেডিং করা হচ্ছে, যার ফলে পুরো জলটাকে যাতে অ্যাবজর্ব করে ফেলা যায়। এবার ভারতবর্ষ যদি এইটা করে, যখনই মানে এটা করে ফেলবে, ভারতবর্ষ নিজের সুবিধাতেই করবে। ফলে করলে আবারও বলছি, মানুন না মানুন বাপ বাপই থাকে। ফলে বাপকে অনেক কিছু জিনিস শেখানো উচিত না। কি যেন একটা বলে না, বাপকে অমুক কি যেন শিখিও না, বাকিটা আপনারা বুঝে নিন। তো বাপ বাপই থাকে, বাপকে অনেক কিছু শেখাতে যাবেন না। মানে আমি অন্য কারোর উদ্দেশ্যে বললাম। এই যে ভারতবর্ষ এটা করছে, এর কারণে অনেক প্রতিবেশী দেশের লুঙ্গির গাঁটটা বাঁধা যাচ্ছে। তা না হলে লুঙ্গির গাঁটটা খুলে যাবে, লুঙ্গির গাঁট বাঁধা যাবে না। যাই হোক, ফলে এই 4টে রিজন দিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম যে কেন চায়না চাইলেও ব্রহ্মপুত্রের জলের পুরো কন্ট্রোল নিতে পারবে না। বড় জোড়ো 30-35% কন্ট্রোল নিতে পারে, তার বেশিও পারবে না। আর ভারতবর্ষ তার অ্যান্টিডোট হিসেবে কি করতে হয় অলরেডি করে নিয়েছে, করছে, আরও আগামী দিনে করবে। ফলে আপনাদের কাছে এইভাবে আমি ডেটা মারফত, ডেটা অ্যান্ড নাম্বারস, ফ্যাক্টস, ফিগার্স নিয়ে আপনাদের কাছে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করলাম। আপনাদের কার কীরকম লাগলো বা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানান। আর একটা পরের কোনো একটা আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।